সুরেশবাবু তার মা কমলা এবং বোন কাজলের সঙ্গে থাকত। সুরেশবাবুর একটি বড় মিষ্টির দোকান ছিল এবং তার একমাত্র বোন কাজল বিয়ের কয়েক মাস পরেই শ্বশুরবাড়িতে ঝগড়া করে মায়ের বাড়ি ফিরে এসেছিল। তারপর থেকে কাজল মায়ের বাড়িতেই থাকত, কারণ শ্বশুরবাড়ি থেকে তাকে কেউ নিতে আসেনি। একদিন সুরেশ যখন বাড়ির বাগানে বসেছিল, এমন সময় তার মা তার কাছে আসে। বাবা সুরেশ, আমি তোর বিয়ে ঠিক করে দিয়েছি। বিয়ে? তুমি আমার বিয়ে ঠিক করে দিলে? মা, তুমি আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে না কেন? এতে জিজ্ঞাসা করার কি আছে? তোর দাদুও তোর বাবাকে না বলে আমার সঙ্গে তোর বাবার বিয়ে ঠিক করে দিয়েছিল। অনেক পুরানো সময় থেকেই এই নিয়ম চলে আসছে। তাহলে তুই বিয়ের ব্যাপারে জেনে কি করতিস? কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি যা, তৈরি হয়ে আয়, তারপর মেয়েদের বাড়িতে যাব। আজ তোর বিয়ে। কি বললে? আজকে আমার বিয়ে? এসব তুমি কি করেছো মা? এরপর কমলা তার ছেলেকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে চলে যায়। সুরেশ এই বিয়েতে একদম খুশি ছিল না, কারণ সে প্রথম থেকেই চাইতো সে নিজের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করবে। কমলা অনেক জোর করায় সুরেশ তাকে বারণ করতে পারে না এবং তার মায়ের পছন্দ করা মেয়ে রাধার সঙ্গে বিয়ে করে নেয়। বিয়ের পর সুরেশ যখন তার দুই বন্ধুর সঙ্গে ছাদে বসে ড্রিঙ্ক করছিল, এমন সময় তার এক বন্ধু বলে, ভাই সুরেশ, বৌদি তো অনেক ভালো। সত্যি কথা বলতে তোর মা অনেক ভালো বৌমা নিয়ে এসেছে। আমি জানি না ভাই, আমি তাকে ভালোভাবে দেখিনি। তাছাড়া আমি তাকে ভালোভাবে দেখতেও চাই না। এভাবে বলিস না, মেয়েটা সত্যি অনেক ভালো, দেখতেও কত সুন্দর। তুই জানিস মেয়েটার জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে সম্পর্ক আসছিল, কিন্তু তোর মা সবাইকে সাইড করে তোর সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। দেখতে সুন্দর হয়ে গেলে সবকিছু হয়ে যায় না মদন। মেয়েটা অনেক গরিব পরিবারের মেয়ে। আরে ভাই, মেয়েটা সংস্কারী মেয়ে, কোনোদিন জোর গলায় কথা বলে না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাও করে না। আজকালকার সময় এরকম মেয়ে পাওয়াই যায় না। নিজের বন্ধুর মুখে রাধার ব্যাপারে ভালো ভালো কথা শুনে সুরেশের অনেক ভালো লাগে। সুরেশ নিজের বউ রাধার সঙ্গে সম্পর্ক রাখলেও তার সঙ্গে ভালোভাবে কথা বলতো না। এসবের পরেও রাধা কোনোদিনও তার শাশুড়ির কাছে সুরেশের ব্যাপারে কোনো নালিশ করেনি। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সুরেশ এবং তার বোন কাজল যখন হলরুমে বসেছিল, এমন সময় রাধা সেখানে আসে। সুরেশ, আমি খাবার বার করে দিয়েছি, তোমরা সবাই এসে খেয়ে নাও। আজ আমি বাইরে খেতে যাব, আমার অপেক্ষা করতে হবে না, রাতে বাড়ি ফিরবো না। সুরেশ এই বলে সেখান থেকে চলে যায়। সুরেশের চলে যাওয়ার পর কাজল বলে, কি হয়েছে? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমার দাদা তো বলেই দিয়েছে যে আজ সে বাইরে থাকবে। এবার যাও, গিয়ে বাড়ির বাকি কাজগুলো করো। কিন্তু দিদি, সুরেশ প্রত্যেক রাতে কোথায় যায়? এই সমস্ত জেনে তুই কি করবি? তোকে যতটা কাজ করতে বলা হয়েছে সেগুলোই কর। এবার যা, আমার জন্য খাবার বার করে দে। হ্যাঁ দিদি, আমি খাবার বার করে দিচ্ছি। রাধার ননদ কাজল তাকে পছন্দ করত না, কারণ রাধা ও কাজল যখনই একসঙ্গে কোথাও যেত সেখানে সবাই রাধার সুন্দর হওয়ার জন্য তার অনেক প্রশংসা করত। অপরদিকে কাজল দেখতে সুন্দর না হওয়ায় কেউ তাকে নিয়ে কথা বলতো না। এসবের কারণেই কাজল রাধাকে সব সময় বিরক্ত করত। একদিন সুরেশের মা অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে যায়। বাবা সুরেশ, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুই নিজের বউ রাধার ভালোভাবে খেয়াল রাখিস, সে অনেক ভালো মেয়ে। মা, দাদা তো খুব ভালো করেই খেয়াল রাখে, আর কত ভালোভাবে খেয়াল রাখবে? কাজল, তুই নিজের সংসার ভালোভাবে করতে পারিসনি, তাই বললে অন্য কারোর সংসার খারাপ করিস না। হ্যাঁ, এরকম মা বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। কাজল এই বলে তার মায়ের সামনে থেকে চলে যায়। সুরেশ, রাধা এখন গর্ভবতী। আমার অনেক ইচ্ছে ছিল তোদের সন্তানকে দেখব, কিন্তু আর সেই ইচ্ছে পূরণ হবে না মনে হয়। এরকম করে বলো না মা। সুরেশ, আমার বৌমাকে ভালোভাবে রাখিস, তোদের সন্তানকে কখনো কোনো জিনিসের অভাব হতে দিবি না। কমলা এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। কমলা দেবীর মৃত্যুতে তার ছেলে সুরেশ এবং বৌমা রাধা অনেক দুঃখী হয়ে যায়। এরপর থেকে সুরেশ নিজের মায়ের কথা মতো রাধার সঙ্গে জোর গলায় কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও সুরেশ রাধাকে ভালোবাসত না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় এবং রাধা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মা মারা যাওয়ার পর থেকেই সুরেশ প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ত
এবং সকালে দোকান খোলার কিছু সময় আগে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার দোকানে যেত। অপরদিকে কাজলও রাধার উপর অনেক অত্যাচার করত এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এইরকমই একদিন সন্ধ্যাবেলায়, সুরেশ, আজ আমাদের ছেলের শরীর খুব একটা ভালো নেই, আজ তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতেই থেকে যাও, যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। আজ আমার একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, ছেলের যখন শরীর খারাপ তাহলে 2-3 ঘন্টার মধ্যে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন রাতের বেলা হঠাৎ খুব জোরে বৃষ্টি হয় এবং চারিদিক অন্ধকার হয়ে যায়। রাধা নিজের ছেলেকে নিয়ে একা রুমের মধ্যে বসেছিল, এমন সময় দরজার বেল বেজে ওঠে। রাধা গিয়ে দরজা খুলে দেখে সুরেশ এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এসো শিল্পা, এসো, আজ থেকে এই বাড়ি তোমার। আচ্ছা সুরেশ, এই মহিলাটিকে? এর নাম রাধা। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় এবং কোনো কাজ করানোর থাকে তাহলে তুমি আজ থেকে রাধাকে বলবে। আচ্ছা, এবারে বুঝতে পারলাম, আমার জামা ভিজে গেছে। যাও রাধা, আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে এসো, আর তারপর গরম গরম খাবার বার করে দেবে। আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমার ব্যাপারে জানার চেষ্টা করো না রাধা, আমার ব্যাপারে জানলে তুমি চমকে যাবে। তোমাকে যে কাজটা বলেছি তাড়াতাড়ি সেই কাজটা করে দাও। শিল্পার কথা রাধার পছন্দ হয় না, তাই রাধা শিল্পার কাজ করার জন্য রাজি হয় না। আমার ছেলের শরীরটা ভালো নেই, আমি তোমার কাজ করে দিতে পারবো না, আমি কাজল দিদিকে ডেকে দিচ্ছি। রাধা, বেশি তর্ক করো না, বাচ্চাকে শিল্পার কোলে দিয়ে দাও এবং শিল্পা যেমন বলছে তেমনটাই করো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে, তুমি বাচ্চাকে আমার কোলে দিয়ে যাও আর গিয়ে কাজ করো। রাধার ইচ্ছে না থাকলেও সে নিজের বাচ্চাকে শিল্পার কাছে দিয়ে বাড়ির কাজ করতে থাকে। বাড়ির কেউ রাধাকে শিল্পার ব্যাপারে কিছুই জানায় না। পরের দিন সকালে সুরেশের বোন কাজল এবং শিল্পা বসে বসে গল্প করছিল। কেমন আছো শিল্পা বৌদি? আমি কাল রাতেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর ঘুম থেকে উঠতে পারলাম না। কোনো ব্যাপার নেই, এবার তো আমরা একসঙ্গেই থাকবো। তুমি একদম ঠিকই বলেছ, দাদার তো একদম সাহসী হচ্ছিল না। আমি বারবার বলে বলে দাদাকে সাহস দিয়েছি যাতে সে তোমাকে এই বাড়িতে নিয়ে আসে। কাজল যখন শিল্পাকে এই কথা বলছিল, এমন সময় চা নিয়ে তাদের কাছে আসার সময় রাধা কাজলের কথা শুনে ফেলে এবং অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আমার তো একদম ভালো লাগছিল না যে আমার দাদা প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে যেত, সে বাইরে গিয়ে তোমার সঙ্গে থাকতো। তাই তো আমি এই ব্যবস্থাটা করে দিলাম, এবার তোমরা দুজন শান্তিতে এই বাড়িতেই থাকো। তুমি একদম ঠিক কাজ করেছো কাজল, সুরেশ আমাকে ছাড়া থাকতেই পারে না। এই রাধা কোথায় চলে গেল? আমি তাকে কতক্ষণ আগে চা করে নিয়ে আসার জন্য বললাম, সে এখনো আসেনি। রাধা, রাধা! তার মানে সুরেশ প্রত্যেক রাতে এই মহিলার কাছে যেত? মায়ের মারা যাওয়ার পরেই মহিলাটিকে বাড়িতে নিয়ে এসেছে। এবার আমি কোথায় যাব? আমার কি হবে? রাধা, রাধা এখনো আসছে না। তাছাড়া তার ঘরের ভেতর থেকে সবসময় তার ছেলের কান্নার আওয়াজ আসে, 1 মিনিট চুপ করে থাকতেও পারে না। এরপর রাধা চা নিয়ে তাদের কাছে আসে। এ নাও, তোমাদের চা নিয়ে নাও। রাধা, তোমার ছেলেকে আমার কাছে দিয়ে যাও, আমি তার খেয়াল রাখবো আর তুমি বাড়ির কাজ করবে। না না, তোমাকে সাহায্য করতে হবে না, আমি নিজের ছেলের খেয়াল রাখতে পারবো। আচ্ছা, এই ব্যাপার। তোমার সাহস কি করে হয় যে আমার সঙ্গে এভাবে কথা বলো? চুপচাপ বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যাও, না হলে তোমাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেব। তুমি কে যে আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেবে? শিল্পা বৌদি এই বাড়ির মালিক, এবার বুঝতে পারলি? এবার যা, নিজের বাচ্চাকে এনে শিল্পা বৌদির কাছে দিয়ে দে। রাধাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো এবং তার ছেলেও খুব কান্নাকাটি করছিল, তাই কাজলের কথা শোনার পর রাধা তার ছেলেকে শিল্পার কাছে দিয়ে দেয়। এরপর রাধা আবার বাড়ির সমস্ত কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মাঝে মাঝে রাধা সারাদিনে একবারের জন্যও তার ছেলের কাছে যেতে পারত না। শিল্পা এবং কাজল তাকে বাড়ির চাকর বানিয়ে রেখে দিয়েছিল। সুরেশ এসব দেখার পরেও কিছুই বলতো না। হে ঈশ্বর, আমি কার সঙ্গে খারাপ করেছি যে আমাকে এই দিন দেখতে হচ্ছে? আগে ওই মহিলা এসে আমার স্বামী কেড়ে নিল, এবার আমার সন্তানকেও আমার কাছে রাখতে দেয় না। ঈশ্বর, আমি আর বেঁচে থাকতে চাই না, তুমি আমাকে নিজের কাছে ডেকে নাও, না হলে আমার জীবন ভালো করার জন্য কাউকে পাঠাও, আমি এভাবে বাঁচতে পারবো না। রাধা এই বলে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে গ্রামের এক বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। রামু,
তোমার বউ একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আরে বাহ, এটা তো অনেক ভালো খবর। আমি অনেকদিন থেকে একটা কন্যা সন্তান চাইছিলাম, ঈশ্বর আমার শুনে নিয়েছে। আজ আমি অনেক খুশি। ভেতরে গিয়ে নিজের মেয়েকে এবার দেখতে পারো। এরপর রামু বাড়ির ভেতরে গিয়ে তার মেয়েকে কোলে তুলে নেয়। আমার মেয়ে কত সুন্দর দেখতে, তুমি দেখবে পার্বতী, আমাদের মেয়ে বড় হয়ে আমাদের নাম উজ্জ্বল করবে। আমি এর নাম রাখবো রিঙ্কি। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একদিন সুরেশ বাবুর বাড়িতে রাধা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় শিল্পা চা খেতে খেতে তাকে বলে, কি ব্যাপার রাধা, আজ তোমাকে এত হাসি খুশি মনে হচ্ছে কেন? তুমি কি এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ঠিক করেছো? আজ আমার মন ভালো আছে, তাই আমি হাসি খুশি। তাছাড়া এই বাড়ি থেকে যাওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। এখানে আমার স্বামী আর ছেলে থাকে, তাই আমি এই বাড়িতেই থাকবো। কি বললে? তোমার স্বামী আর তোমার ছেলে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বাবা বিক্রম, এদিকে আয় বাবা, নিজের মায়ের কাছে আয়। শিল্পার এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 বছরের বিক্রম তার কাছে আসে এবং তার কোলে উঠে পড়ে। এবার তুমি দেখলে তো রাধা, আমার ছেলে খুব ভালো করেই আমাকে চেনে। বিক্রমের মা আমি, তুমি নয়। শিল্পা রাধার স্বামী কেড়ে নেওয়ায় রাধা সহ্য করে নিয়েছিল, কিন্তু এবার নিজের ছেলেকে নিজের থেকে দূরে হতে দেখে তার অনেক কষ্ট হয়। বিক্রম তোমাকে মা বলে ডাকছে কেন? বিক্রমের মা তো আমি। কি বললে? তুমি বিক্রমের মা? তুমি বিক্রমকে ঠিকমতো সময় দাও? শেষবার কবে একে খাইয়েছিলে বলো তো? তুমি ভালো করেই জানো শিল্পা, আমি নিজের ছেলের কাছে কেন আসতে পারি না। তোমরা সবাই সবসময় আমার ছেলেকে আমার থেকে দূরে করে দাও। রাধা শিল্পাকে এসব কথা বলছিল, এমন সময় সুরেশ সেখানে আসে। কি চলছে এখানে? তুমি শিল্পার সঙ্গে কোন কথা নিয়ে তর্ক করছো? বিক্রম যাকে ইচ্ছা মা বলে ডাকুক, ছেলেটা তো তোমার। সে শিল্পাকে মা বলে ডাকছে, তাতে তোমার সমস্যা হচ্ছে কেন? আমার ছেলে যদি শিল্পাকে মা বলে ডাকে, তাহলে আমাকে কি বলে ডাকবে? বিক্রম তোমাকে ছোট মা বলে ডাকবে। আমি বিক্রমকে শিখিয়ে দিয়েছি, সে আমাকে মা বলে ডাকবে, আর তুমি হবে তার ছোট মা। ছোট মা? কিন্তু কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করো না রাধা, যাও গিয়ে আমার জন্য চা করে নিয়ে এসো। এরপর রাধা দুঃখী হয়ে রান্নাঘরে চলে যায়। বিক্রম আমার ছেলে, সে শুধুমাত্র আমাকেই মা বলে ডাকবে। সে নিশ্চয়ই আমাকে মা বলে ডাকবে। আমি শিল্পাকে নিজের ছেলেকে কেড়ে নিতে দেব না। পরের দিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই রাধা নিজের ছেলেকে নিয়ে গ্রামে তার বাপের বাড়ি চলে যায়। রাধাকে বাড়ি ফিরে আসতে দেখে তার বাবা অজয়বাবু অবাক হয়ে যায়। আরে রাধা, তুই আমাদের খবর না দিয়ে এখানে চলে এলি, জামাই এলো না কেন? কি হয়েছে রাধা, তুই কিছু বলছিস না কেন? মা, আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাব না। তুই এরকম করে বলছিস কেন রাধা, কিছু হয়েছে? মা, 5 বছর পর্যন্ত আমি নিজের স্বামীর থেকে দূরে থেকে সহ্য করেছি, কোনোদিনও কিচ্ছু বলিনি। তোমাদেরকেও সেসব ব্যাপারে কিছুই জানাইনি। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না মা। সেই মহিলাটি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিচ্ছে। আমার ছেলে আমাকে মা বলে না ডেকে তাকে মা বলে ডাকছে। এসব আমি কি করে সহ্য করব মা? কাঁদিস না রাধা, আমি জামাইয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হবে না বাবা। 5 বছর থেকে আমি একটা চাকরের মতো সেই বাড়িতে ছিলাম। সে আমাকে বিয়ে করতে চাইছিল না, শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের ভয়ের কারণেই সে বিয়ে করেছিল। তার মারা যাওয়ার পর থেকে আমার জীবন খারাপ হয়ে গেছে। এভাবে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলে কি সবকিছু ঠিক হয়ে যাবে রাধা? আমি আর ফিরে যাব না মা। আমার ননদ আর সেই মহিলাটি আমাকে বেঁচে থাকতে দেবে না মা। সেখানে থাকলে আমি মারা যাব। এরকম করে বলিস না রাধা, তুই আমাদের সঙ্গে এখানেই থাক, আর কান্নাকাটি করিস না, চুপ কর। আমাদের সাথে থাকবে? আপনি কি বলতে চাইছেন মা? বৌমা, আসলে রাধার স্বামী তাদের বাড়িতে। আমি সবকিছু শুনে নিয়েছি। আমার সামনে এই সমস্ত দুঃখের কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। 5 বছর যখন সহ্য করে নিয়েছে, তাহলে এর পরেও সে সহ্য করতে পারবে। একে আমাদের এখানে রাখার কথা বলছেন কেন? বৌমা, এরকম করে বলো না। রাধা আমার মেয়ে। যদি তোমার স্বামী আজ অন্য কোনো মহিলাকে বাড়িতে নিয়ে আসতো, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম? আমি সবার আগে নিজের স্বামীর বাবা মাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম, তারপর নিজের স্বামীকেও মেরে ফেলতাম। বৌদি, সেই বাড়িতে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়। তারা আমার ছেলেকেও আমার থেকে কেড়ে নেয়। ওরকম জায়গায় আমি কিভাবে থাকবো? তোর যেখানে যাওয়ার সেখানে চলে যা। স্বামীর বাড়ি যা বা অন্য কারোর বাড়ি চলে যা, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, এই বাড়িতে আমি তোকে থাকতে দেব না।
রাধার বৌদি টুম্পা তাকে এই সমস্ত কথাগুলো বলছিল। এমন সময় রাধার দাদা নির্মলও সেখানে আসে। আরে কি হয়েছে, কেন জোরে জোরে চিৎকার করছো টুম্পা? আরে রাধা, তুই কখন এসেছিস? মহারানী ঝগড়া করে আমাদের বাড়িতে চলে এসেছে, আর সাথে নিজের সন্তানকেও নিয়ে এসেছে। আরে টুম্পা, সে যখন ঝগড়া করে চলে এসেছে তাহলে 2-3 দিন থাকার পর আবার চলে যাবে। তুমি তার উপর রাগারাগি করছো কেন? রাধা, তুই রুমের ভিতরে গিয়ে বিশ্রাম কর, 2 দিন পর আমি তোকে শ্বশুর বাড়ি রেখে আসবো। নির্মল, আগে তোর বোনের কাছ থেকে আসল কথাটা জেনে নে। আসল কথা জেনে আমি কি করব বাবা? এমনিতেই মেয়েরা যখন খুশি বাপের বাড়ি আসতে পারে। এমনিতেই তুমি দেখবে 2 দিন পর রাধা নিজেই শ্বশুর বাড়ি চলে যেতে চাইবে। সারা জীবন এখানে থাকতে তারও ভালো লাগবে না। ঠিক আছে, আমি এবার যাচ্ছি, না হলে আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। নির্মল এই বলে কাজে চলে যায়। এরপর রাধা তার মায়ের রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে। কত অসহায় হয়ে গেছি আমি, আমার কাছে কেউ নেই, আমার হাতে আর কিছুই নেই রাধা। আমার ইচ্ছে করলেও আমি তোকে এখানে রাখতে পারবো না। আমার কপালটাই খারাপ মা, আমাকে কেউ ঠাঁই দেবে না। 2-3 দিনও আমি এখানে থাকবো না, আমি আজকেই শ্বশুর বাড়ি ফিরে যাব। এরপর সেদিন রাত্রেবেলা সকলে যখন হলরুমে বসেছিল, এমন সময় রাধা তার শ্বশুর বাড়ি পৌঁছায়। রাধাকে দেখে তার ননদ বলে, কোথায় চলে গিয়েছিলে মহারানী? বাড়ির কাউকে কিছু বলে যাওনি কেন? আসলে আমি নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে ফিরে এলে কেন? নিশ্চয়ই তোমার দাদা বৌদি তোমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। রাধা, তুমি কোন সাহসে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলে? সুরেশ, রাধাকে পরিষ্কার করে বলে দাও, সে যেন আমার ছেলেকে নিয়ে কোথাও না যায়। রাধা, পরের বার থেকে যেন আমি এরকম কিছু না শুনি। বিক্রম আমার ছেলে, পরের বার থেকে তার কাছেও যাবে না। শিল্পা তার মা, শিল্পা, তুমি তার কেউ নও। এরপর থেকে রাধা আবার বাড়ির সমস্ত কাজ করত এবং শিল্পা বিক্রমের সঙ্গে সময় কাটাত এবং তার সঙ্গে খেলাধুলাও করত। ধীরে ধীরে বিক্রম বড় হতে থাকে এবং সে শিল্পাকে মা বলে ডাকতে থাকে আর রাধাকে ছোট মা বলে ডাকে। রাধা যখনই তার ছেলের মুখ থেকে ছোট মা শুনত তখন তার খুব কষ্ট হতো, কিন্তু তারপরেও সে সমস্ত কিছু সহ্য করে নিয়েছিল। আমার উপর যতই অত্যাচার হোক, আমি কোথাও যাব না। এখানে আমার ছেলে আমার চোখের সামনে আছে। আমার ছেলে যেন বড় হয়ে ভালো মানুষ হয়ে উঠুক। দেখতে দেখতে বিক্রম 16 বছরের হয়ে যায়। বিক্রম নিজের সমস্ত সার্টিফিকেটে মায়ের নাম রাধা দেখে এটা বুঝতে পেরে গিয়েছিল যে রাধা তার আসল মা, এবং যাকে সে মা বলে ডাকে সে শুধুমাত্র তার বাবার ভালোবাসা। অপরদিকে রিঙ্কিদের গ্রামে। রিঙ্কি, রিঙ্কি, আরে এই মেয়েটা কোথায় চলে গেল? তোমার মেয়ে আবার কোথায় যাবে? নিশ্চয়ই গ্রামের যেখানে পঞ্চায়েত বসে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। অপরদিকে 13 বছরের মেয়ে রিঙ্কি সত্যি সত্যি গ্রামের পঞ্চায়েতের জায়গায় দাঁড়িয়ে মীমাংসা শুনছিল। পলাশ এবং জুলি, তোমাদের কি ব্যাপার সেটা পরিষ্কার করে বলো। প্রধানবাবু, এই ছেলেটা সব জায়গায় আমাকে বদনাম করে দিয়েছে। প্রথমে আমাকে কলেজের খারাপ ছেলেদের হাত থেকে বাঁচানোর জন্য তাদের সামনে বলেছিল আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তারপর ধীরে ধীরে গ্রামের সবাইকে বলে দিয়েছে। এখন সবাই মনে করে আমরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসি। এবারে কে আমার সঙ্গে বিয়ে করবে? প্রধান বাবু, আমি শুধুমাত্র মজা করার জন্য এর কলেজের কয়েকজন ছেলেকে বলেছিলাম, কিন্তু জুলি সব জায়গায় বলে দিয়েছে যে আমি ক্যারেক্টারলেস ছেলে এবং সব মেয়েদের সঙ্গে ভালোবাসার নাটক করি। তারপর থেকে আমার বন্ধুরা আমাকে সব সময় রাগাতো, তাই রাগের মাথায় আমি গ্রামের সবাইকে বলে দিয়েছি যে আমরা একে অপরকে ভালোবাসি। আমাকে বদনাম করলে আমি কি শুধু শুধু ছেড়ে দেব? ছেলে এবং মেয়ের কথা শোনার পর প্রধানবাবু তার সাথীদের সঙ্গে কিছু পরামর্শ করে। দেখুন, আমরা সবাই আলোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে জুলি পলাশের ব্যাপারে কোনো রকম কথা বলবে না এবং পলাশও জুলির ব্যাপারে কিছু বলবে না। এটা কিরকম বিচার? আমার এত বদনামি হয়ে গেল, সেটার কি হবে? এবার কে আমাকে বিয়ে করবে? এই ছেলের জন্য আমার 4খানা বিয়ে কেটে গেছে। এই ছেলেটাকে শাস্তি না দিলে কেউ আমার কথায় বিশ্বাস করবে না। সবাই তো এটাই মনে করবে যে আমি পলাশকে ভালোবাসি। কিন্তু জুলি, তুমিও তো পলাশের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলেছো। সেও তোমাকে শাস্তি দিতে চাইলে কি হবে? সকলে কথা বলছিল। এমন সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকা রিঙ্কি বলে, প্রধানবাবু, আমি কিছু বলতে চাই। এরা দুজনে অনেক লেখাপড়া মানুষ। পলাশ দা শহরে ভালো চাকরি করে। তাছাড়া জুলি দিদিকেও কত সুন্দর দেখতে। দুজনের পরিবারের মানুষরাও তো অনেক ভালো। যদি জুলি দিদির বিয়ে পলাশ দাদার সঙ্গে হয়ে যায়
তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরে পলাশ দাদাও নিজের বউয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবে না, আর একইভাবে জুলি দিদিও তার স্বামীর ব্যাপারে কিছুই বলবে না। দিদি, তুমি তো কত ভালো করে জানো পলাশদা তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। এদের দুজনের বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। বলো, তোমরা এই প্রস্তাবে রাজি আছো? এমনিতেও আমি জুলিকে পছন্দ করি, তাছাড়া জুলির জন্য আমার অনেক নাম খারাপ হয়ে গেছে, তাই এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। জুলি, তুমি নিজের মতামত বলো। যদি সবার মনে হয়ে থাকে যে আমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তাহলে আমিও এই বিয়েতে রাজি। এই তো সমাধান হয়ে গেল। তাড়াতাড়ি একটা ভালো মুহূর্ত দেখে দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। এরপর সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। অপরদিকে পলাশ এবং জুলি রিঙ্কির কাছে আসে। পলাশ দাদা, এবার আমার চকলেটটা দাও। আরে হ্যাঁ রিঙ্কি, কাল আমি তোর জন্য চকলেট নিয়ে আসবো। সত্যি রিঙ্কি, তুই অনেক ভালো কাজ করেছিস। আমাদের বাড়ির লোকেরা লাভ ম্যারেজের জন্য রাজি হচ্ছিল না, কিন্তু তোর আইডিয়া ফলো করায় বাড়ির লোকেরা সহজেই রাজি হয়ে গেল। আরে দিদি, যতদিন আমি আছি ততদিন তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। যে কোনো সমস্যা হলে আমাকে একবার ডেকে নিও। সত্যি রিঙ্কি, সামান্য 13 বছর বয়সে তোর অনেক বুদ্ধি আছে মানতে হবে। আচ্ছা, এবার আমাকে বাড়ি যেতে হবে। তুমি কাল মনে করে আমার জন্য চকলেট এনে দিও। অপরদিকে বিক্রমদের বাড়িতে বিক্রম যখন পড়াশোনা করছিল, এমন সময় তার বাবা এবং শিল্পা সেখানে আসে। বিক্রম, তুই ভালোভাবে পড়াশোনা করিস, বড় হয়ে তোকে পুলিশ ইন্সপেক্টর হতে হবে। আমার ছেলে পুলিশ হবে। তোমার ছেলে? বিক্রম আমারও ছেলে। আরে হ্যাঁ, তোমার এবং আমার ছেলে। সুরেশ এবং শিল্পা যখন বিক্রমকে এসব কথা বলছিল, এমন সময় রাধা সেখানে আসে। হ্যাঁ বাবা বিক্রম, বড় হয়ে তোকে পুলিশ হতে হবে, আর যারা যারা অন্যায় করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি প্রার্থনা করব তুই যেন ভালো পুলিশ হতে পারিস। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।